দেখো তোমরা নিশ্চয়ই জানো 82-র উপরে যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা তাদের নিউক্লিয়াস থেকে অটোমেটিক 3টা কণিকা বের হয়। একটা হচ্ছে আলফা কণিকা, আর একটা হচ্ছে বিটা কণিকা, আর একটা গামা। গামাকে কণা বলা যাবে না, গামা হচ্ছে রশ্মি। তো গামা রশ্মি কারণ এটা হচ্ছে তার চুম্বক তরঙ্গ, এটা কোনো ভর নাই, ঠিক আছে। আমরা আর কি যাকে শক্তি বলি এটা হচ্ছে সেই শক্তি। বলি না যে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে পদার্থ আর একটা কি শক্তি। পদার্থ হচ্ছে অনেকগুলো কণা সমষ্টি, কিন্তু শক্তি হচ্ছে অনেকগুলো ফোটনের সমষ্টি। আর তো এখানে আলফা কণা কিন্তু এই শক্তি না, আলফা কণা হচ্ছে পদার্থ একটা। আলফা কণিকা মানে হচ্ছে 2টা প্রোটন আর 2টা নিউট্রন, আর বিটা কণিকা মানে হচ্ছে ইলেকট্রন। যে সমস্ত পরমাণুর পারমাণবিক সংখ্যা 82-র উপরে তাদের প্রোটনগুলোর মধ্যে বিকর্ষণ এত বেশি থাকে যে অটোমেটিক্যালি নিউক্লিয়াস ভেঙে যায়। নিউক্লিয়াস ভেঙে সেখান থেকে এই 3 ধরনের কণিকা বের হয় নিউক্লিয়াস ভেঙে। তো আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তাহলে ওই যতটুকু প্রোটন থাকুক তার সেখান থেকে 2টা প্রোটন বের হয়ে যাবে আর 2টা নিউট্রন বের হয়ে যাবে। 2টা প্রোটন আর 2টা নিউট্রন যখন বের হয়ে যায় সেটাকে আমরা বলি আলফা কণিকা বের হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা জানি একটা হিলিয়াম পরমাণুর ভিতরে এরকম 2টা প্রোটন থাকে আর 2টা নিউট্রন থাকে, আর বাইরের স্তরে 2টা ইলেকট্রন থাকে। তো শুধু যদি হিলিয়াম নিউক্লিয়াসের কথা চিন্তা করি তাহলে হিলিয়াম নিউক্লিয়াসই হচ্ছে মূলত আলফা কণিকা। এই জন্য আলফা কণিকাকে যখন প্রকাশ করা হয় তখন এইভাবে প্রকাশ করে He2 4। 2 কি নির্দেশ করে? তার প্রোটন সংখ্যা, আর 4 হচ্ছে তার ভর সংখ্যা, প্রোটন আর নিউট্রনের সমষ্টি। এখানে প্রোটন হচ্ছে 2টা আর নিউট্রন হচ্ছে 2টা, যেন টোটাল হচ্ছে 4। তাহলে এই হিলিয়াম নিউক্লিয়াস বা এইভাবে আলফা কণিকাকে প্রকাশ করা হয়। আচ্ছা, আর বিটা কণিকাকে কীভাবে প্রকাশ করে, বা বিটা কণিকা যে ইলেকট্রন এটা নিউক্লিয়াস থেকে কীভাবে বের হয়? আমরা যতটুকু জানি একটা পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন ছাড়া কিছুই থাকে না, কিন্তু তারপরেও তেজস্ক্রিয় মৌলসমূহের নিউক্লিয়াস থেকে কীভাবে ইলেকট্রন বের হয়? কারণ নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকার কথা না, ইলেকট্রন তো থাকে বাইরের কক্ষপথে। আচ্ছা, তো এটার ব্যাখ্যাটা কী ছিল? এটার ব্যাখ্যাটা ছিল যে যখন নিউক্লিয়াস ভাঙে বা যখন তেজস্ক্রিয়তা প্রদর্শন করে কোনো একটা পরমাণু, তখন তার নিউক্লিয়াসে একটা নিউট্রন ভেঙে যায়, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনে পরিণত হয়। আমরা জানি নিউট্রনের চার্জ হচ্ছে 0, আর যে প্রোটনটা তৈরি হয় তার চার্জ হচ্ছে +1, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে কি -1। একটা প্রোটন আর একটা ইলেকট্রনে পরিণত হয়। আর তাছাড়া আমরা এইভাবে বলতে পারি যে একটা নিউট্রনের ভর হচ্ছে 1.0089, আর প্রোটনের ভর হচ্ছে 1.00757, আর ইলেকট্রনের ভর কত জানি? 5.488 × 10⁻⁻⁴ AMU। তো নিউট্রনের ভর হচ্ছে সবচেয়ে বেশি। তো একটা নিউক্লিয়াস থেকে যখন ইলেকট্রন বের হয় তখন যেটা হয় সেটা হচ্ছে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি করে, এবং ওই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়। প্রোটনটা কিন্তু নিউক্লিয়াস থেকে যায়, ওই ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বের হয়ে যায়, তখন সবাই বলে যে বিটা রশ্মি বের হয়েছে, তাই না? আচ্ছা, আর গামা রশ্মি আসলে নিউক্লিয়াসের ভরের একটা অংশ বা পরমাণুর ভরের একটা অংশ শক্তিতে কনভার্ট হয়ে যায় কি অনুযায়ী? E=mc², 1, এই সূত্র অনুযায়ী। এছাড়া যখন একটা নিউক্লিয়াস ভেঙে যায় তখন সেইটা নিউক্লিয়াসটা একটা বড় পরমাণু থেকে মানে অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুতে পরিণত হয়। তো ধরো একটা পরমাণুর ভিতরে প্রোটন আছে 84টা, তো সেইখানে নিউক্লিয়ার বন্ধন শক্তি যত বেশি হবে সেটা ভেঙে যদি 60 প্রোটন বিশিষ্ট একটা পরমাণুতে কনভার্ট হয়, তখন সেখানে নিউক্লিয়ার বন্ধন শক্তি কি বেশি থাকবে? আরও কম হলেও চলবে। তখন ওই এক্সট্রা যে এনার্জি সেইগুলো সে গামা রশ্মি আকারে বের হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে 3 ধরনের রশ্মি। তো আলফা কণা হচ্ছে 2টা প্রোটন আর 2টা নিউট্রন, বিটা কণিকা হচ্ছে একটা ইলেকট্রন, আর গামা রশ্মি তার চুম্বক তরঙ্গ। আলফা কণিকার ভর হচ্ছে 2টা প্রোটন এবং 2টা নিউট্রনের ভরের যোগফলের সমান, আর বিটা কণিকার ভর হচ্ছে ইলেকট্রনের ভরের সমান। আর আলফা কণিকার চার্জ হচ্ছে +2, বিটা কণিকার চার্জ হচ্ছে -1। আলফা কণিকাতে 2টা নিউট্রন আছে, তার কোনো চার্জ নেই।
বুঝতে পারছো? এখন আলফা কণিকাকে কীভাবে প্রকাশ করে সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখবো যে বিটা কণিকাকে কীভাবে প্রকাশ করা হয়। বিটা কণিকা হচ্ছে জাস্ট একটা ইলেকট্রন, তো তুমি অবশ্যই লিখবা। আর ইলেকট্রনের ভর কত হিসাব করা হয়? নিশ্চয়ই 0, প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায়। আর চার্জ হচ্ছে -1। এমনিতে আমরা দেখো নর্মালি এখানে এটা হচ্ছে প্রোটন সংখ্যা, ধনাত্মক চার্জ সংখ্যা বসাই, আর এখানে বসাইছি ঋণাত্মক চার্জ সংখ্যা, আর এখানে ভর বসাই, মানে প্রোটন আর নিউট্রনের সমষ্টি। এখানে তো কোনো প্রোটন বা নিউট্রন নাই, এই জন্য হচ্ছে 0। আর প্রোটন আর নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর খুবই ছোটো। এই ভ্যালু দেখলেই বুঝতে পারবো যদি নিউট্রনের ভর হচ্ছে 1.0089 হয়, আর প্রোটন যদি 1.00757 হয়, আর ওই তুলনায় ইলেকট্রন কত 0.005488। তো এটা যদি একক ধরা হয়, এটাও যদি একক ধরা হয়, তাহলে এটা অবশ্যই কি 0। এই জন্য এখানে ইলেকট্রনের ভর আসলে ভর সংখ্যা হচ্ছে 0। তো বিটা রশ্মিকে অলওয়েজ এভাবে প্রকাশ করবা। এটা হচ্ছে বিটা রশ্মি, আর এটা আলফা রশ্মি। আচ্ছা, এখন আমরা শিখবো যে একটা বিটা রশ্মি থেকে, একটি পরমাণু থেকে একটি আলফা রশ্মি নির্গত হলে কি উৎপন্ন হয়। আমরা এবার এইখান থেকে এক্সাম্পল নিই। কোন এক্সাম্পলটা নিব বলো ভাই, তোমরা বলো। এই যে প্রথমটাই আমরা চিন্তা করি, লেড থেকে একটা বিটা রশ্মি নির্গত হয়েছে, তাই না? ইলেকট্রন নির্গত হওয়া মানে কি? বিটা রশ্মি নির্গত হওয়া। লেডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82 আর ভর সংখ্যা হচ্ছে 207। এটাকে যদি এক্সাম্পল হিসেবে নেই, লেড 82 আর হচ্ছে 207, বলতে এখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হয়ে গেছে। এই হচ্ছে বিটা রশ্মি। তো 82 আর 207 এর মানে এর ভিতরে প্রোটন থাকবে 82টা আর বাকিটা থাকবে নিউট্রন। তো নিউট্রন কত হয়? 125টা নিউট্রন। তো বিটা রশ্মি যখন বের হয়ে যায়, তখন তো আমরা জানি একটা বিটা রশ্মি বের হলে একটা নিউট্রন ভাঙে, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি করে। তো ধরো এখানে এই 82টা প্রোটন, এই 82টা প্রোটন লিখলাম, আর 125টা নিউট্রন থেকে বাকি থাকলো 124টা নিউট্রন, আর একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করে, একটা কি তৈরি করে, ইলেকট্রন। তখন নিশ্চয়ই ইলেকট্রনটা বের হয়ে যাবে। এই ইলেকট্রনটা ধরো আমি আলাদা করে দিলাম, তখন আর নিউক্লিয়াসের কী অবস্থা হয়? নিউক্লিয়াসে আগে ছিল 82টা প্রোটন, এখন কয়টা হবে? 83টা। আর 124টা নিউট্রন, আগে কি 124টা নিউট্রনই থাকবে। এখন এই পরমাণুকে তো তুমি এইভাবে লিখছো, লেড দিছো, তার পারমাণবিক সংখ্যা এখানে দিছো, আর তার ভর সংখ্যা এখানে লিখছো। এই পরমাণুকে তুমি কি লিখবা? যাদের 82টা প্রোটন সেটা হচ্ছে লেড, আর যার 83টা প্রোটন সেটা হচ্ছে বিসমাথ। বিসমাথের প্রোটন সংখ্যা হচ্ছে 83। ক্লাসে যেগুলা মুখস্থ করতে বলছিলাম সেগুলা আজকে পাশে যেয়ে মুখস্থ করবা। তাহলে বিসমাথ 83। এখন ওর পারমাণবিক সংখ্যা কত? ওর ভর সংখ্যা কত? 206। 83 আর হচ্ছে 124, দুটো যোগ করলে হবে 207। বিটা রশ্মি নির্গত হলে ভর সংখ্যা চেঞ্জ হয় না। কেন ভর সংখ্যা চেঞ্জ হয় না? কারণ এখানে নিউট্রন সংখ্যা একটা কমে, আবার ওদিকে প্রোটন সংখ্যা একটা বাড়ে না। আর আমরা তো প্রোটন এবং নিউট্রনের যোগফলকেই ভর সংখ্যা বলি। তো একদিকে একটা কমতেছে, আরেকদিকে বাড়তেছে, তাহলে কি আর চেঞ্জ হবে ভর সংখ্যা? ভর সংখ্যা চেঞ্জ হবে না। তাহলে এটা হবে বিসমাথ, এটা হবে 83 আর 207। তাহলে আমরা বলবো যদি বিটা রশ্মি নির্গত হয়, তাহলে তার পারমাণবিক সংখ্যা একবারে, কিন্তু ভর সংখ্যা সেম থাকে। এটার মতো লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম না, যে বিটা রশ্মি যদি নির্গত হয় তাহলে পারমাণবিক সংখ্যা সেম একবারে। বিটা রশ্মি নির্গত হলে
পারমাণবিক সংখ্যা একবারে, কারণ একটা নিউট্রন থেকে একটা প্রোটন তৈরি হয়, আর প্রোটনই হচ্ছে পারমাণবিক সংখ্যাকে নিয়ন্ত্রণ করে। তো প্রোটন সংখ্যা বেড়ে যায়, এই জন্য পারমাণবিক সংখ্যা একবারে। বাট ভর সংখ্যাকে নিয়ন্ত্রণ করে নিউট্রন এবং প্রোটন, আর এদিকে একটা নিউট্রন কমতেছে, একটা প্রোটন বাড়তেছে, এই জন্য ভর সংখ্যা সেম থাকে, একই থাকে। আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে ডান পাশে যে কণিকাগুলো আছে, যে কণাগুলো আছে বা অণুগুলো আছে, তাদের পারমাণবিক সংখ্যার যোগফল ডান পাশের পারমাণবিক সংখ্যাগুলোর যোগফলের সমান। বাম পাশে 82 আর ডান পাশে হচ্ছে 83 - 1 ইকুয়াল কত? 82 সমান, ঠিক আছে। আর এখানে বাম পাশে ভর সংখ্যা কত? 207, আর ডান দিকে 207 আর 0, সো এটাও কি সেম, ঠিক আছে। শুধু তোমাদের এই বিসমাথের পারমাণবিক সংখ্যা যে 83, এটা একটু মুখস্থ রাখতে হবে। তোমরা যদি এখন প্রশ্নটা দেখো, প্রশ্ন তোমাকে বের করতে বলছে এক্স এর মান, তো তুমি তো এটা দেখেই বুঝতে পারবা, 83 দেখেই বুঝতে পারবা এটা বিসমাথ। আচ্ছা, আর এটা তুমি জানো যে ভর সংখ্যা বাম পাশের যে মৌলগুলো থাকবে, যে আয়নগুলো থাকবে, তাদের ভর সংখ্যা আর ডান পাশেরগুলোর ভর সংখ্যা সমষ্টি কত? সমান হবে। তো এখানে যদি 0 থাকে তাহলে এখানে কত হবে? 207, শেষ। এটা বের করা খুব বেশি কঠিন কিছু না। এবার আমরা যদি 2 নম্বরটা দেখি, অ্যালুমিনিয়াম 13, 27 আর নিউট্রন। অ্যালুমিনিয়াম 13, 27 আর নিউট্রন 1 and 0। আচ্ছা, এখান থেকে কি বলছে এটা দেখো তো। ওয়াই উপরে 24 দেয়া আছে, আর এটা হচ্ছে 42Z, ওয়াই 24 42Z। দেখো এটা তো খুবই ইজি, এটা দেখে মনে হচ্ছে এটা হিলিয়াম, তাই না? জেড, তাহলে জেড কি লেখার দরকার আছে? সরাসরি কি লিখে দিই? হিলিয়াম। আচ্ছা, এবং এখানে দেখো এটা 24 আর এটা যদি 4 হয় তাহলে টোটাল হচ্ছে 28, আর বাম দিকে কত? 27 আর 1 28, তাহলে ভর সংখ্যা সমান। এখানে 13 শূন্য কত? 13, এখানে 2 আছে, তাহলে এটা কি হবে? 11, তাহলে ওয়াই এর ভ্যালু কি? সোডিয়াম। পারবো না এভাবে বের করতে? এখানে আচ্ছা, এখানে ঘটনাটা কি ঘটছে বলো তো? এখানে অটোমেটিক অ্যালুমিনিয়াম থেকে হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে গেছে? না, একটা নিউট্রন অ্যালুমিনিয়ামকে আঘাত করছে, একটা নিউট্রন অ্যালুমিনিয়ামকে আঘাত করার কারণে সেখান থেকে একটা হিলিয়াম বের হয়ে গেছে, ঠিক আছে? জি ভাইয়া, জি এটা সোডিয়াম আর অ্যাসিড। তো বিক্রিয়াটা যদি আমি ঠিকমতো লিখি তাহলে এখানে হবে 13, 27 সোডিয়াম 1, 24 হিলিয়াম 4। প্রত্যেকটা বিক্রিয়ায় কিন্তু প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়, প্রচুর এনার্জি। যদিও তোমাদের এইভাবে প্রশ্নটা দেওয়া থাকলে, এই যে এখানে যে প্রশ্নটা দেখে আমরা উত্তরগুলো লিখলাম, এইগুলো দেওয়া থাকলে এইভাবে এনার্জি লেখা দরকার নাই। আচ্ছা দেখো তো এখানে আর কোনোটা করা দেওয়া লাগবে কিনা। এগুলো তো অবশ্যই পারা যাবে। এখানে 7 আর 2 9, এখানে 1, তাহলে এটা কত হবে? 8, এবং এ এর ভ্যালু হবে অক্সিজেন, বি এর ভ্যালু হবে কি? হাইড্রোজেন। এটা হবে। যাই হোক, এগুলো তোমরা এখনই করে ফেলবা, মনে এগুলো কোনো দরকার নাই। আমরা একটু ডান দিকে যাই। এই ইউরেনিয়ামকে যদি নিউট্রন দিয়ে আঘাত করা হয় তাহলে বিক্রিয়াটা লাস্ট ক্লাসে মানে 10 বার লেখানো হয়েছিল। আচ্ছা, থোরিয়াম থেকে আলফা রশ্মি নির্গত হলে এটা তো আলফা রশ্মি যদি নির্গত হয় তাহলে পারমাণবিক সংখ্যা কত কমে? 2, আর ভর সংখ্যা কত কমে? 4। তাহলে এটা যদি পারমাণবিক সংখ্যা 2 কমে হবে 88, আর ভর সংখ্যা যদি 4 কমে তাহলে হবে কত? 230। তো 88 কার? রেডিয়াম হচ্ছে 88, আর রেডন কত? 86। এগুলো মুখস্থ করতে হবে, ওকে?
মানে এটা এতটুকু এখানেই শেষ। আর বোঝানো লাগবে।